বিসমুল্লাহির রহমানির রাহিম। আমি মোহাম্মদ শরীফুজ্জামান, প্রধান শিক্ষক সমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খোকসা, কুষ্টিয়া। আমি অত্র বিদ্যালয়ে 2015 সালে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি। আমি যখন যোগদান করি তখন অত্র বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল খুবই সীমিত। সেই সংখ্যা 250-250-এরও কম। তখন স্কুলের রেজাল্ট ফলাফলও তেমন সন্তোষজনক ছিল না। তারপরেও অত্র বিদ্যালয়টি ছিল এসএসসি ভেন্যু কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয় বর্তমান পর্যন্ত। এছাড়া জেএসসি পরীক্ষারও এটা ভেন্যু কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়। অত্র এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা এখানে বসে পরীক্ষা দেন। আমি এই বিদ্যালয়ে আসার পরে অত্র বিদ্যালয়ের সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যদের সহযোগিতা নিয়ে অত্র এলাকার সুশীল সমাজ অংশীজন সবাইকে সাথে নিয়ে দফায় দফায় বৈঠক করে অত্র বিদ্যালয়টি বর্তমান অবস্থানে নিয়ে এসেছি। বর্তমানে অত্র বিদ্যালয়ে প্রায় 6 শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করছে এবং এখানে সায়েন্স, আর্টস, কমার্স ছাড়াও এখানে ভোকেশনালের দুটো ট্রেড এখানে চলমান করতে পেরেছি। আমাদের বর্তমানের সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুর রউফ স্যার, উনি অত্র বিদ্যালয়ের তৎকালীন যখন সংসদ সদস্য ছিলেন তখন ওনার ডিও লেটারে অত্র বিদ্যালয়ে দুটি ট্রেড কোর্স আমি চালু করেছি ওনার সহযোগিতায়। এখন সে আমাদের মেয়েরা, এখানকার শিক্ষার্থীরা নারী শিক্ষার প্রসারে তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা নিজেরা নিতে পারছে। যেমন শিক্ষার্থীরা ভোকেশনাল থেকে পাশ করে তারা হাতে কলমে শিখতে পারছে। তারা টেক্সটাইল, যেমন আমার আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার, এখান থেকে বের হয়ে তারা টেক্সটাইলে ভর্তি হচ্ছে। তাছাড়া এখান থেকে শিক্ষার্থীরা বের হয়ে ভালো ফলাফল করে নার্সিং ভর্তি হচ্ছে। আমি শুনে খুব আনন্দিত হয়েছে। আমাদের ইতিমধ্যেই দুটা ছাত্রী নার্সিং নার্সিং এ চাকরি পেয়ে গেছে অলরেডি, এবং তারাও খুব খুশি, আমিও খুশি। যাই হোক, আর অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীর প্রথম পর্যায়ে নিকট থেকে আসলেও এখন অনেক দূর থেকে এখানে শিক্ষার্থীরা আসে। এখানে যে গোপগ্রামের মেয়েও এখন এখন এখানে আমাদের এখানে লেখাপড়া করছে। এছাড়াও জয়ন্তী হাজরা থেকেও রাধানগর, জয়ন্তী হাজরা, ফুলবাড়ি, মামুদানিপুর, উত্তর শ্যামপুর, ইভেন খোকসা সরকারি কলেজের মহল্লা থেকেও, এই হাসপাতাল গেটের সামনে থেকেও এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আসছে। কুমারখালী উপজেলার আমাদের পাশে মহিষাকুলা গ্রাম আছে, নন্দীগ্রাম, গোপালপুর, সেখানকার উপজেলার শিক্ষার্থীরা এখানে লেখাপড়া করতে আসছে। মূলত এই বিদ্যালয়টি এত আমি এতদূর নিয়ে আসতে পেরেছি আমার সভাপতি মহোদয়ের, এবং আমাদের এখানে আপনারা সবাই জানেন যে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ বীর মুক্তিযোদ্ধা আলহাজ সদরুদ্দিন খান মহোদয়, উনি বিশেষ নজরে আমাদের স্কুলটি উনি দেখে থাকেন, খোঁজ খবর রাখেন সার্বক্ষণিক। স্কুলের সুবিধা অসুবিধা সবই উনি দেখেন, ওনার সাধ্যমতো উনি চেষ্টা করেন। আর ওনার ছোট ভাই আলহাজ মোহাম্মদ রহিম উদ্দিন খান, ওনার নেতৃত্বে এখানে স্কুলটি পরিচালিত হয়। উনি বর্তমানেও ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি। ওনার নির্দেশ ক্রমে, ওনার পরামর্শ ক্রমে এই স্কুলটি আমি আমার পরিচালনার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। আমাদের ম্যানেজিং কমিটি অত্যন্ত শক্তিশালী, তারা সার্বক্ষণিক খোঁজখবর নেন। আর ম্যানেজিং কমিটির সদস্যরা অধিকাংশ আমাদের বাজারকে কেন্দ্র করে তারা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত, তাদেরকে যখন ডাকি তখনই তারা আসে। তাদের নেতৃত্বে স্কুলটি আজকে এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। খোকসা উপজেলার মধ্যে অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠানে আনতে পারছি। 2015 সালে আপনারা পিছনে চলে যান, 2015 সাল, 16 সালের আগে, 14 সালে, 13 সালে, 12 সালে চলে যান। আপনারা এখানে মনিটরিং বোর্ড আছে, বোর্ডটাও লক্ষ্য করে দেখেন যে সেই সময় শিক্ষার্থীর সংখ্যা ছিল কত আর বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কত। বর্তমানে এক এক শ্রেণীতে 1 শতাধিকেরও ঊর্ধ্বে শিক্ষার্থী আছে, 115, 120, 135। এবছরও আমার এসএসসি পরীক্ষা দিয়েছিল 73 জন পরীক্ষা দিয়েছিল। আমার এখানে 69 জন পাশ করতে পারেছে। এর মধ্যে আমার 5 জন জিপিএ 5 আছে বিজ্ঞান বিভাগের এবং মানবিক বিভাগ থেকে। আর আমরা আশাবাদী আমাদের আগামী তো আরো ফলাফল ভালো হবে। মূলত এই যে ফলাফল করছে, আমাদের এই ফলাফল করতে অনেক বেগ পেতে হয়েছে। আমাদের স্কুলে বর্তমানে শিক্ষকের শূন্য আছে 5টি। ইতিমধ্যে আমি এনটিআরসি এতে আমরা চাহিদা দিয়েছি, সেখানে থেকে শিক্ষক আমরা পাবো বলে আশাবাদী। আমাদের এখানে 5 জন শিক্ষক আমরা আশাবাদী অচিরেই এখানে জয়েন করবেন। এছাড়া আমাদের এখান থেকে কিছু শিক্ষক আবার অন্যত্র, তাদের বাড়ি দূরে, তারা অন্যত্র চলেও গেছে।
কিছু নন এমপিও ভোকেশনাল ট্রেডটা নন এমপিও, কিন্তু এনটিআরসি মাধ্যমে তারা অন্য জায়গায় এমপিও ভুক্ত পোস্টে তারা চলে দেয়। আমার ভোকেশনাল ট্রেড চালানো খুব কষ্টকর হচ্ছে। যাই হোক, আর লেখাপড়ার পাশাপাশি কো কারিকুলামেও আছে ইনশাল্লাহ। আপনারা সবাই জেনে খুশি হবেন যে অত্র বিদ্যালয় 2022 সালে খুলনা বিভাগে সাংস্কৃতিক জারিগানে জাতীয় পর্যায়ে খুলনা বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেছিল। 2023 সালে কুষ্টিয়া জেলায় প্রথম স্থান অধিকার করেছে। 2024 সালে এবছরও কুষ্টিয়া জেলায় প্রথম স্থান অধিকার করেছে জারিগানে। আমাদের এই বিদ্যালয়টি সংস্কৃতিতে মোটামুটি এগিয়ে, আর খেলাধুলাও এগিয়ে আছে। খেলাধুলায় আমরা হ্যান্ডবল প্রতিযোগিতায় আমরা খুলনা বিভাগ পর্যায়ে আমরা গেছি। এছাড়াও আমাদের অ্যাথলেটিক্সে এবছর এসএসসি পাশ করলে সদ্য আমাদের একটি মেয়ে জাতীয় পর্যায়ে ন্যাশনাল পর্যায়ে ঢাকাতেও খেলে এসেছে। সেই ধারাবাহিকতা খেলাধুলা, আমার যদিও আমার মাঠ নেই, কিন্তু আমার শিক্ষার্থীরা তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। আমার এখানে বর্তমানে কিন্তু খেলাধুলার যে শিক্ষক, সেই শিক্ষকের পদটা শূন্য আছে। কিন্তু আমরা সবাই, আমাদের শিক্ষক স্টাফ সবাই মিলে যৌথ প্রচেষ্টায় আমরা এখানে খেলাধুলা পরিচালনা করে থাকি। আর লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা তো আসলেই অবশ্যম্ভাবী, কারণ যে কিশোর গ্যাং, যে বাল্য বিবাহ, যে মাদক, এর থেকে মুক্ত পাওয়ার জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, শরীরচর্চা এগুলো অত্যন্ত প্রয়োজন আমি মনে করি। তার ধারাবাহিকতায় আমরা এই কাজগুলো করে থাকি। এবার স্কাউটিং, ঘোকসা উপজেলার স্কাউটের আমি সেক্রেটারি, আমাদের সভাপতি সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, এবং আমাদের পৃষ্ঠপোষক আছেন সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয়। আমরা আজকে উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সাথে আমরা কুশল বিনিময় করেছি উপজেলা স্কাউটের পক্ষ থেকে। তিনি আমাদের বিভিন্ন লেখাপড়া, মান, খেলাধুলা, স্কাউটের যে আন্দোলন সেটা বেগবান করার জন্য প্রত্যেকটি বিদ্যালয়ের স্কাউটিং কার্যক্রম, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে প্রত্যেকটি বিদ্যালয়, প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, প্রত্যেকটি প্রতিষ্ঠানে 2টি করে ইউনিট চালু করার জন্য। সেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমাদের বর্তমান উপজেলা চেয়ারম্যান মহোদয় আল মাসুম মোর্শেদ শান্ত, আপনারা জানেন তার মধ্যে অনেক তারুণ্যতা আছে, ওনাকে তারুণ্য প্রতীক বলা হয়, উনি আমাদের খুব সারা অহংকার অনেকেই বলে। সে আমাকে আজকে নির্দেশনা দিয়েছেন যে খুকসা উপজেলা স্কাউটিং বেগবান করার জন্য যা যা করা প্রয়োজন সে আমাদের সার্বিক সহযোগিতা করবেন। আমরা তাকে অভিনন্দন জানিয়েছি যে স্কাউটিং যে কার্যক্রম আমাদের কুষ্টিয়া জেলা নয়, খুলনা বিভাগ নয়, জাতীয় পর্যায়ে যেন স্কাউটিং আমাদের ভালো করতে পারে। আমরা ইতিমধ্যেই আপনাদের অবগত করতে পারি যে কুষ্টিয়ার আমাদের খুকসা উপজেলা থেকে আমার সমস্ত বালিকা থেকে 6 জন এবং শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে 3 জন স্কাউটের পরীক্ষা দিয়ে তারা খুলনা বিভাগের থেকে পাশ করে এখন জাতীয় পর্যায়ে তারা পরীক্ষা দেবে, এবং জাতীয় পর্যায়ে 9 জন পরীক্ষাতে অংশগ্রহণ করবে। তারা যদি জাতীয় পর্যায়ে যদি পরীক্ষায় যদি উত্তীর্ণ হয়, তাহলে মহামান্য রাষ্ট্রপতি কাছ থেকে তারা ক্রেস্ট এবং সার্টিফিকেট তারা হাতে পাবেন। তাদের অভিভাবকরাও সেখানে অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও প্রাথমিক শাখায় কাপ শাখা বলে, সেখানেও আমার সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 12 জন পরীক্ষার্থী তারা পরীক্ষা অংশগ্রহণ করেছে ইতিমধ্যেই। আমরা আশাবাদী যে সেখান থেকে যদি 2-1 জন যে কয়জন হয়, আমরা আশাবাদী 12 জনকে নিয়ে আমরা আশা করতেছি। তাদেরও প্র্যাকটিস চলছে, তাদের প্রশিক্ষণ চলছে। আমাদের এখানে কাপ লিডার আছে মোহাম্মদ জাহাঙ্গীর, অত্যন্ত দক্ষ উনি আছে, উনি উড ব্যাচ পেয়েছে, আমিও যদিও উড ব্যাচ পাইছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমি বাংলাদেশ স্কাউটস ঢাকা থেকে, সেন্ট্রাল থেকে আমাকে উড ব্যাচ দিয়েছে, করিয়ে দিয়েছে কাজের দক্ষতার উপরে। আমাদের তো তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস স্যারকে ধন্যবাদ জানাই যে উনি আমার এই উড ব্যাচ পাওয়ায় যথেষ্ট পরিমাণ সহযোগিতা করেছেন। আর বর্তমান যিনি আছেন ইরফা সুলতান, উনি স্কাউট পাগল, উনি স্কাউট অত্যন্ত মনে প্রাণে পছন্দ করেন, সার্বক্ষণিক আমাকে দিক নির্দেশনা দেন। ওনার পরামর্শে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা আমাদের কালচার প্রোগ্রামগুলো অত্যন্ত সুন্দর করি। আমরা দেখেন যে আপনারা কোনোদিন দেখেন নাই 52 বছরের ভিতরে এই রোডে আছে আলপনা আঁকানো, কিন্তু আমাদের বর্তমান উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশক্রমে 21শে ফেব্রুয়ারি আমরা খুকসা বাস স্ট্যান্ড থেকে মুক্তধাক চত্বর পর্যন্ত আমরা আলপনা এঁকেছিলাম স্কাউটের পক্ষ থেকে। এছাড়া আমরা পহেলা বৈশাখে দেখেন কালারফুল করে চমৎকার একটি আমরা আলপনা এঁকেছি। আমাদের আশা আছে বর্তমান উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং আমার সভাপতি রুফা সুলতানা ইউনো মহোদয়, উনি ওনাদের নির্দেশ করে আমরা আগামীতে আমরা আরো বড়সড় পরিসরে আমরা স্কাউটিং এর কার্যক্রম সহ আমরা এখানে আলপনা আঁকাবো। এছাড়া আমাদের ইতিমধ্যেই আমার সভাপতি স্কাউটের
জনাব ইরফা সুলতানা স্যার নির্দেশনা দিয়েছেন যে আমরা অচিরেই মানে এই মাসেই হয়তো শেষের দিকে আমরা 10,000 বৃক্ষ আমরা উপজেলা বিভিন্ন জায়গা ফাঁকা জায়গা যেখানে আছে তালের গাছ, ভেষজ গাছ, কাষ্ঠল গাছ, ফলের গাছ আমরা বিভিন্ন জায়গায় রোপণ করবো। শুধু রোপণ করাই নয়, স্কাউটের থেকে সেই গাছগুলো আমরা আবার যেন ব্যারিকেড দিয়ে যাতে নষ্ট না হয়, গাছ শুধু লাগালেই হবে না, গাছটা বাঁচায় তোলার জন্য বড় করার জন্য স্কাউট কাজ করে যাবে। এছাড়াও স্কাউট সবসময় সেবামূলক কাজ করে থাকেন। কোথাও আপনার দেখতে পাচ্ছেন রানা প্লাজা ধসে গেছে, সেখানে স্কাউট কাজ করেছে। আপনারা দেখছেন যে যেখানে যেখানে যে নিমতলা ট্র্যাজেডি বলে, তারপর বঙ্গবাজার আগুন ধরেছে, সেখানে ফায়ার সার্ভিসের সাথে সাথে স্কাউট কাজ। আমাদের খোকসা উপজেলায়ও আমরা স্কাউট কিন্তু সার্বক্ষণিক প্রস্তুত আছে, যেখানে কোনো বিপদ আপদ আল্লাহ না করুক সেখানে স্কাউট ছুটে যাবে। এবং স্কাউট শুধু বৃক্ষরোপণে করে, স্কাউট প্লাস্টিক টার্নারে কাজ করে, যেখানে প্লাস্টিকের ক্ষতিকর বাল্য বিয়ে, মাদক, মানে স্কাউট একটি রেড ক্রিসেন্ট, স্কাউটিং এরা সর্বসময় সমাজ রাষ্ট্র যে সহযোগিতা আছে সেই সহযোগিতামূলক প্রতিষ্ঠানেরা আপনারা দেখুন অনেক সময় পোলিও টিকা খাওয়ানোর ওখানে সহযোগিতা, এতে কোনো টাকা দেওয়া লাগে না। স্কাউট আলারে আপনি টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না, এদের কোনো বেনিফিটেড নাই। এরা স্ব ইচ্ছায় একেবারে নিজের পরিশ্রম দিয়ে এরা আপনার স্কাউটিং কার্যক্রম করে। তারপরে আপনার খোকসা উপজেলাতে মোটামুটি ক্রীড়াঙ্গনটাও আছে। ক্রীড়াঙ্গনের আমরা খোকসা উপজেলা ক্রীড়াঙ্গনে অনেক এগিয়ে আছে। আপনারা জানেন যে আমাদের পার্শ্ববর্তী অনেক উপজেলা কিন্তু বড় মাপের খেলা হয় না। এখানে আমাদের যে বড় বড় খেলা হয়, অনেক বাইরে থেকে খেলোয়াড়রা আসে, অনেক দর্শক এখানে আনন্দ পায়। এবং আমার মনে হয় খোকসার মানুষ অপেক্ষায় থাকে কবে খোকসার মাঠে আমরা খেলা দেখতে যাব। প্রচুর দর্শক সমাগম হয়। আমরা আশাবাদী যে সামনে যেন আমাদের এখানে আরো বড় বড় খেলা ছাড়া হয়, কারণ খেলাধুলাতে এই মাদককে আমরা কিশোর গ্যাং থেকে রক্ষা। আমি মনে করবো অন্যান্য জায়গা থেকে আমাদের খোকসা উপজেলা অত্যন্ত চমৎকার ভাবে পরিচালিত হয়ে আসছে। বড় ধরনের কোনো দুর্ঘটনা কিন্তু এখানে নেই। আমরা সকলের প্রচেষ্টায়, সকলের চেষ্টায় খোকসার লেখাপড়ার মান আমরা আমাদের হাই স্কুল যদিও কম, হাই স্কুল মাদ্রাসা দিয়ে স্বল্প, সেখানে আমরা চেষ্টা চালিয়ে যাই এই খোকসার লেখাপড়ার মান। আপনারা অবগত আছেন যে আমাদের এই সমস্যা আবু তালেব ডিগ্রি কলেজ একেবারে গ্রাম পর্যায়ের, এই কলেজ থেকে লেখাপড়া করে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার এই খুব নিকটে একেবারে সিরিয়ালে আছে। খুব দরিদ্র ছেলে, তার বাবা বর্তমানে ভ্যান চালক, সে আমাদের ইউনো মহোদয় তাকে হচ্ছে সহযোগিতা করছে, আমাদের নেতৃবৃন্দ সেখানে সহযোগিতা করছে একেবারে। আপনার গত বছর আমাদের মেডিকেলে চান্স পাইছে, বুয়েটে চান্স পাইছে খোকসার শিক্ষার্থীরা। আমি মনে করবো যে অন্যান্য জায়গা থেকে আপনার আশ্চর্য হবে যে এইখানকার শিক্ষার্থীরা, বিশেষ করে আমি বলতে পারি আমার স্কুলের শিক্ষার্থীরা আপনারা আমার সাথে যাবেন প্রয়োজনে, আমি দেখাই দেবো হাতে। আমার স্কুলের শিক্ষার্থীরা স্কুল ছুটির পরে বাড়ি গিয়ে তাঁত বুনায়, তাঁত ওরা চরকা করে, আমি নিজে দেখছি। আমি শিক্ষার্থীর বাড়িতে আমরা হোম ভিজিটে যাই, মাঝে মাঝে যাই, আমরা যাই দেখি মেয়েরা আপনার ওই তাঁত বোনাচ্ছে, চরকা ঘোরাচ্ছে, সুতা ওখানে প্রসেস করে দিচ্ছে। কোনো মেয়ে তাঁতও বোনাচ্ছে। এখন যদিও ডিজিটালাইজ চলে আসছে সব, ওইভাবে কিন্তু এই যে অটো যে মেশিন, ওটা কিন্তু কেনার সামর্থ্য হয় নাই। দেখা যাচ্ছে পরের বাড়ি যায় সে ওই ললি ভরে, ওটাকে বলে ললি ভরা, ওটা ললি ভরে দিয়ে সেই অর্থ দিয়ে সে লেখাপড়া করতেছে। তারপরেও আমরা আমাদের সম্মানিত সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ আব্দুর রহিম উদ্দিন খান, ওনার পরিষ্কার কথা যে কোনো অভিভাবক এবং যেন কোনো কষ্ট না পায় যে এখান থেকে বড় ধরনের তোমার ফি নেছো, পরীক্ষার ফি বা বেতন আদি একেবারে যেটা না নিলে নয়, একেবারে মানে খাতা কলম কেনা যা প্রয়োজন, পরীক্ষার খাতা, শুধুমাত্র সেটাই আমরা আপনারা অভিভাবকরা প্রত্যেকটা অভিভাবকরা জিজ্ঞাসা করতে পারেন যে সমস্যার বালিকা বিদ্যালয়ে কেমন ফি নেছে। শুধু সমস্যার বালিকা না, আমি মনে করবো খোকসা থানায় প্রত্যেকটি প্রতিষ্ঠানে আপনার ফির সংখ্যা অনেক কম। বর্তমান নতুন কারিকুলামে অনেক অভিভাবক জিজ্ঞাসা করে যে এই রঙিন কাগজ কেনা লাগে, আঠা কেনা লাগে, এ কেনা লাগে, ও কেনা লাগে। আসলে মূলত বর্তমানে যে কারিকুলামটা এটা হাতে কলমে। আপনি দেখেন যে আমি বিএ পাস করছি, আমি মাস্টার ডিগ্রি পাস করছি, আমার বাড়িতে একটা ফ্যান নষ্ট হয়ে গেছে, সামান্য তার জয়েন্ট দেওয়া লাগবে, আমি ওই 5 ফেল, একজন ওই লেবার ডেকে নিয়ে আসতো, জয়েন্ট দিয়ে কছে আমার 400 টাকা দেন, 300 টাকা দেন। কিন্তু বর্তমানে সরকার যে লেখাপড়া নতুন কারিকুলাম নিয়ে আসছে এটা হাতে কলমে। আমি জানি যে এই ধানের চারা এইভাবে রোপণ করলে পরে এর ফলনটা বেশি হবে। আমি জানি যে এই সবজি চাষটা এইভাবে করলে আমার ফলনটা বেশি হবে, কিন্তু আমি বাস্তবে জানি না। আমি বাইসাইকেল জানি যে এর ভিতর টিউ আছে, এর মধ্যে প্যাডেল আছে, এটার মধ্যে এটা ওটা আছে, কিন্তু আমি তো সে কাজ জানি না। যার ধরুন আমাদের দেশের শ্রমিকরা যারা বিদেশে যায়, সিঙ্গাপুর, দুবাই, মালয়েশিয়া, ইউরোপে যাচ্ছে, এদের কিন্তু স্যালারি কম। অথচ আমাদের পাশের রাষ্ট্র ভারত, ইন্ডিয়ার অনেক, আমি তো ইন্ডিয়ায় অনেক গেছি, আপনারা জানেন
ইন্ডিয়ার অনেকের সাথে কথা বলতে, এখানকার শ্রমিকরা সিঙ্গাপুর গেলে, আমাদের দেশের শ্রমিকরা সিঙ্গাপুর গেছে, ইন্ডিয়ান শ্রমিকরা সিঙ্গাপুর গেছে, বেতন আকাশ আর পাতাল। এজন্য স্কিল তৈরি করা, বর্তমান সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দেওয়ার অবকাশই তো নাই। আপনার মানে স্কিল তৈরি করার জন্য যে শিক্ষাটা আমাদের একসময় দেখেন, যখন জন্ম নিবন্ধন কার্ডটা তৈরি করা হয় তখন মানুষ অনেকে কিন্তু অট্টহাসি দিয়েছিল, কিন্তু এখন মরার সময় জন্ম নিবন্ধন কার্ড, ফারাজ করতে গেলে জন্ম নিবন্ধন কার্ড, বিবাহ দিতে গেলে জন্ম নিবন্ধন কার্ড, পাসপোর্ট করতে গেলে জন্ম নিবন্ধন কার্ড, আপনি একসময় এনআইডি স্মার্ট কার্ড, এখন দেখেন অনেকে স্মার্ট কার্ড অনেক উপজেলায় পায় নাই। আমরা যারা পেয়েছি, আমাদের কুমারখালী পার্শ্ববর্তী আমরা পেয়ে গেছি ইতিমধ্যেই, কত চমৎকার একটি স্মার্ট কার্ড দিচ্ছে, ওই একটা আপনার পুরো লাইভ ওর মধ্যে দেওয়া রয়েছে। তা এই গেল আপনার ওই কেউ পায়, আপনি আমি আশ্চর্য হয়ে যাই যে অনেক অভিভাবক আছে, অনেক মানুষ আছে, সে মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছে, তার আর একজন ভাই বউ হয়তো বিধবা ভাতা পাচ্ছে, আর একজন বয়স্ক ভাতা পাচ্ছে, তার সন্তান উপবৃত্তি পাচ্ছে, তারপরে তার কার্ড দেওয়া আছে, কার্ড ওই যে ইউনিয়ন পরিষদ থেকে চাউল পায়, ত্রাণ পায়, এগুলো দেওয়া আছে, তারপরও বলছে সরকার ভালো না। আসলে মূলত তার কি দিলে সে ভালো বলবে? ঠিক আছে, আপনি আশ্চর্য হবেন, আপনি ঢাকায় যান, ঢাকায় যেখানে আপনার ফার্ম গেট থেকে তেজগাঁও যেতে, অর্থাৎ আপনার উত্তর থেকে আপনি আগারগাঁও যাবেন, আপনি অত দূর না, আপনি বিজয় সরণি থেকে আপনি এসে যেতে, আপনার ওই তেজগাঁও যেতে, বিজয় সরণি উত্তরা যেতে আপনার কয় ঘন্টা সময় লাগতো? 1 2 ঘন্টা 3 ঘন্টা করে সময় লাগতো, জ্যামে পড়ে থাকতো। এখন সেখানে আপনার ঘড়ি ধরে যাবেন, এক স্টেশনে আপনার 1 মিনিট লাগবে, 1.5 মিনিট লাগবে, এবং এসিতে যাবেন। বাংলাদেশের মানুষ কোনদিন চিন্তা করতে পারে নাই, একসময় বলছিল যে কি ঝুড়ি ছিদ্র, তাদের ঝুড়ি এখন ছিদ্র হয়ে গেছে। আর বাংলাদেশ আজকে পদ্মা সেতু কল্পনা করা গেছিল, আপনার এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা কি কল্পনার বাহিরে? আপনার আমি বগুড়াতে গেছিলাম, বগুড়া থেকে আপনার সিরাজগঞ্জ দিয়ে আমি নাটোরে আসছি, আপনার না দেখলে অবিশ্বাস্য, 6টা লেন করতেছে সেখানে। আপনার ঢাকা থেকে কক্সবাজার যাবেন, ঢাকা থেকে কক্সবাজার আপনার বাসে যাওয়া লাগবে, ট্রেনে চলে যেতেন, আপনি কুকসা থেকে ট্রেনে উঠবেন, কমলাপুর যা নামবেন, ওখান থেকে আবার ইভেন আমার একটা ধারণা একসময় রাজশাহী থেকে এই পথ দিয়ে কক্সবাজারে ট্রেনে যায় নামবেন। এই যে রেলগুলো আপনি কালোখালী থেকে, আমরা নিজে দেখছি, কালোখালী থেকে ভাটিয়াপা রেল মাটির নিচে মানে দাবা হয়ে গেছিল, উপরে ঘাস, আজকে সেখান থেকে আপনি ভাটিয়াপা রেল লাইন, আপনার নড়াইলে রেল লাইন, ঝিনাইদহে রেল লাইন, আপনার খুলনাতে রেল লাইন, সারা বাংলাদেশে যেভাবে উন্নয়নমূলক কাজ জননেত্রী শেখ হাসিনা করছে, আমি মনে করি আমাদের এই প্রজন্মের জন্য অনেক পাওয়া। তা আমরা ওনার দীর্ঘ কামনা করি, উনি যেন আরো সুস্থ, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতা দান করেন। যে বাংলাদেশ, আপনার শিক্ষার্থী বছরের প্রথম দিন বই পাচ্ছে, আপনি যখন লেখাপড়া করছেন তখন দেখেন ওই আগেই, তখন 5 পরীক্ষা দিয়েছেন তখন আগেই দেখছেন কোন পারা তার বই আছে, গাইড আছে, তখন আগেই বলে অগ্রিম বলে রাখছেন, আপনি সেখানে বলছেন সেখানে আরেকজন বলে রাখছে, পুরাতন বই, ছিঁড়া বই, দাগানো বই নিয়ে আপনি লেখাপড়া করছেন। আর এখন শিক্ষার্থীরা স্মার্ট বই পাচ্ছে, আপনার ইভেন বই না, আপনি একটা যে মোবাইলের, আপনি চিন্তা করতে পারছেন যে মানুষের পকেটে মোবাইল, এই মোবাইল এখন যে রিক্সা চালক তার কাছেও এখন মোবাইল, তার কাছেও আপনার এখন অ্যান্ড্রয়েড ফোনের দামও কিন্তু বেশি না। একসময় ছিল কি ওই যে ইয়ালা ফোন, এখন তো আপনার হ্যাঁ একসময় বাটন ফোন ছিল বড়। আমি নিজে আপনার এই আমাদের খোকসা হাসপাতালের পাশে যে টেলিফোন এক্সচেঞ্জ, এখান থেকে আমি বিদেশে ফোন করেছি, ওখানে যা সিরিয়াল পাওয়া যায়, নেটওয়ার্ক পাওয়া যায়, টাওয়ার পাওয়া যায় নাই। আজকে আপনার রিক্সা চালকের পকেটে মোবাইল, আপনাকে বাজারেও যাওয়া লাগতেছে না। আপনি যে আপনার আমাদের যে স্বপ্ন আছে প্রত্যেকটি উপজেলায় করতেছে, আমাদের খুব সাথে আমরা আশাবাদী অচিরেই স্বপ্ন এই দোকানটা চালু হবে। এখানে আপনি ছাড় দেবেন, আপনার সবজি আপনার বাড়িতে পৌঁছে যাবে, এবং মানসম্মত সবজি। আপনি কৃষকের কাছে মোবাইল করবেন যে ভাই আমার এত এটা লাগবে, ওটা লাগবে, আমার মাংস লাগবে, আমার ব্রয়লার মুরগি, আমার সোনালী মুরগি লাগবে, আমরা বাড়িতে পৌঁছাতে। আপনি দেখেন মাঠে ঘাটে আজকাল ছোট ছোট মাইক সেট করে বাইসাইকেলের সাথে, কালকে আপনার আমি একটা দোকানে বসে আছি, ভাবছি যে আইসক্রিম খাবো, মানে কুলফি মালাই, ভ্যানে যাচ্ছে, আমি আর বোনকে, আমার হেডমাস্টার বসেছিলাম, সম্মানিত প্রধান শিক্ষক এবং বেতবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনি, তো ওরা বলছে ভাই কুলফি মালাই খাওয়ান, রাখছে। এখন উনি বলতে কুলফি মালাই না, এটা গুড় বিক্রি করতেছে, আপনার ভ্যানে করে গুড় বিক্রি করতেছে, ভ্যানে করে আপনার পোশাক আশাক বিক্রি করতেছে, ভ্যানে করে মাছ বিক্রি করতেছে, ভ্যানে করে মাংস বিক্রি করতেছে। এটা তো ডিজিটালেরই কারণে। যাই হোক, এই মোবাইলের যুগ, মোবাইলটা আমরা অনেকেই বলে যে মোবাইলটা আসলে মূলত ভালো না। মোবাইল সারা ওয়ার্ল্ড, সারা বিশ্ব আজকে আপনার কাছে। আপনার যদি কোনো পড়াশোনায় কোনো ব্যাঘাত সৃষ্টি হয়, যদি ঘর থেকে বই নাই, গাইড নাই, দেখেন গাইড অনেকে কিনতে পারে না, গরিব মানুষ, গাইডের কুচক্রি মহলরা গাইড বের করে লাইব্রেরিতে। আমি দৃষ্টি আকর্ষণ করবো অচিরে আমাদের
যা কর্তৃপক্ষ আছে গাইড বইগুলো বাজার থেকে ব্যান করা লাগবে। কারণ গাইড বই যখনই আসবে তখন আমার শিক্ষক ওরকম সার্ভিস দেবে না, তখন উনিও গাইডের স্বর্ণাপন্ন হবে। তো এই মোবাইলটা মূলত আশীর্বাদ। আবার মোবাইল কি, মোবাইল আপনি একটা গাভী সে দুধও দেয় সে চেনায়ও। এখন আপনি দুধ খাবেন না চেনা খাবেন সেটা আপনার বিষয়। এখন মোবাইলটা ভালো মন্দ উভয় দিক আছে। মোবাইলটা আপনি ওর মধ্যে তো কোরআন শরীফ, কোরআন তেলাওয়াত আছে, কোরআনের বুক ওর ভিতরে ইনস্টল করা আছে। আপনি ওখান থেকে কোরআন তেলাওয়াত দেখেন, আপনি ওখানে হাদিস কালাম দেখেন, আপনি ওখান থেকে হচ্ছে গা আপনি নিজ নিজ ধর্মের যা যা আছে ওখান থেকে দেখেন, আপনি পূজা পার্বণ দেখেন। কিন্তু সেটা না দেখে আপনি যদি গান দেখেন, আপনি যদি সিরিয়াল দেখেন, তাহলে তো আপনার সন্তান তো সেটাই হবে। আপনি যদি এরকম সিরিয়াল দেখেন স্টার জলসা থেকে, আপনার সন্তানও তো স্টার জলসা দেখবে। ঠিক আছে, তা আপনি ওকে কোরআন শরীফ বের করে দেন। আপনি শুক্রবার দিন ছুটি আছে, আপনি বলেন যে আম্মু তুমি আসো তো কোরআন শরীফটা নিয়ে আসো, আমু জোহরের রক্তের পরে আমু পড়ে তুমি পড়ো। ঠিক আছে, তো মোবাইলের দোষ দিলে হবে না। মোবাইল সারা ওয়ার্ল্ডে মোবাইল চলতেছে, সারা বিশ্বের সাথে তাল মিলাতে হলে, বাংলাদেশ উঁচুতে আরো নিতে হলে মোবাইলের কোনো বিকল্প নেই। দেখেন যে আমাদের পলিটেকনিক্যালের ইদানিং অনেক পলিটেকনিক্যাল আছে শিক্ষার্থীরা রোবট তৈরি করতেছে। রোবট আমাদের খোকসাতে বিজ্ঞান মেলা হলো, আমাদের শিক্ষার্থী এইচ জাইজুর রহমানের শিক্ষার্থী দোকরাকোল, আমার সমসুর বালিকা, সমসুর উচ্চ বিদ্যালয়, খোকসা গভর্নমেন্ট হাই স্কুল, কমলাপুর গার্লস স্কুল, বনগ্রাম, এসব বিভিন্ন প্রতিষ্ঠানের, খোকসাতে যত প্রতিষ্ঠান আছে, স্কুল, মাদ্রাসা, কলেজ, প্রত্যেকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আপনার বিজ্ঞান মেলা আপনারা আসবেন, দেখবেন ওখানে কত সুন্দর সুন্দর প্রজেক্ট তৈরি করতেছে। যে প্রজেক্ট গুলো নিয়ে কাজ করলে পারে আসলে এই অনেক উঁচুতে যাওয়া যায়। আমাদের বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা আশাবাদী যে বাংলাদেশ বিশ্বের মুখে অনেক আগে। আমরা নোবেল পাইছি, এটা কোনদিন কল্পনা করা গেছিল যে বাংলাদেশের মানুষ নোবেল প্রাইজ পাবে? আজকে আমাদের এই নোবেলটা সারা ওয়ার্ল্ড নোবেলের কারণে আমরা করছি। আমরা খেলাধুলা ক্রিকেটে চিন্তা করা গেছিল, এক সময় দেখছে 2 রানে 4 উইকেট পড়ে গেছে। এখন আমাদের দেশের প্লেয়ার আইপিএল খেলতেছে। এই ইন্ডিয়ায় কত বড় রাষ্ট্র, সাম্প্রতিক গতকালকে নির্বাচন হলে আজকে মনে হয় ফলাফল আছে, রাষ্ট্রটা কত বড়, ভোট কত, সেখানে কত খেলোয়াড়ের মধ্যে আমাদের বাংলাদেশের খেলোয়াড় সেখানে আইপিএল খেলতে যাচ্ছে। আমাদের মুস্তাফিজুর রহমান যাচ্ছে, আমাদের সাকিব আল হাসান যাচ্ছে, আমাদের তামিম ইকবাল যাচ্ছে। আমরা খেলাধুলায় এগিয়ে, লেখাপড়ায় এগিয়ে। আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি মনে করি আমরা মাছে ভাতে বাঙালি। আমার জমিতে আপনার আশ্চর্য হবেন, যখন ধান হয় দেখবেন যে খুব স্বল্প পানিতে 3 বার আপনার ধান হয়। যে পরিমাণে সবজি হয়, আপনি ঝিনাইদহে যান, যে পরিমাণে সবজি চাষ হয়, কৃষকরা যে পরিমাণে ধান হয়, যে পরিমাণে সবজি হয়, যে পরিমাণে হয়, আমি এই বাংলাদেশে আসলে তো সোনার বাংলা, সোনার বাংলা থাকার জন্য আমাদের অভাবও কিন্তু নেই। আমরা এই সাম্প্রতিক আমরা এই যে আইলা, এই যে আপনার সিডোয়ার, এই যে বড় বড় আমাদেরই হয়, তারপর দেখেন আমরা কিন্তু খুব সহজে কিন্তু পরিত্রাণ পাই। আমরা আমাদেরকে ভাবছিল যে রোহিঙ্গা দিয়ে এটা দমন করে দেব, আজকে রোহিঙ্গারা বাইন্ডিং এর মধ্যে আছে। রোহিঙ্গা আমাদের সরকার হয়তো প্ল্যান করবে এদেরকে প্রশিক্ষণের মাধ্যমে বাইরে হয়তো পাঠানো, বা সেই মায়ানমারে আবার পাঠানোর জন্য এরকম চলমান আছে। আমরা মায়ানমারকে সেই রোহিঙ্গাদের নিয়েও কিন্তু আমরা কিন্তু ওখানে অনেক প্রোডাক্ট খাবার দাবার দিচ্ছে, আমরা দেখাশোনা করতেছি। আমাদের সৈনিক গুলো আছে, আমাদের সশস্ত্র বাহিনী আছে, তারপরে আপনার এগুলো আছে। অন্যান্য দেশে যেভাবে সন্ত্রাস আছে, ক্রাইম আছে, হ্যাঁ, আপনি বহির্বিশ্বে দেখেন, সেই হিসাবে আমাদের দেশে কিন্তু সেরকম নাই। তবে আমি আমাদের দেশটায় আমার একটা জিনিস খুব বলতে ইচ্ছা করে, সেটা হচ্ছে আমাদের নদী ভরাট হয়ে যাচ্ছে। নদীটা আপনি পদ্মা নদীর ইলিশ আজকে আপনি পাচ্ছেন না। পদ্মা নদী আপনি আমাদের এই যে খোকসা, কুষ্টিয়া, কুমারখালী পদ্মা নদীতে যান, কয় মাস পানি থাকে দেখেন, চর পড়ে যাচ্ছে। আমাদের গড়াই নদীতে আমরা এক সময় হাওড়তে খোকসা থেকে আমি লঞ্চে উঠেছি, আপনার হাওড়ের মুখ দিয়ে আমি আপনার লঞ্চে যাবার, আমার মামা বাড়ি লাঙ্গলবাদ বলে শাহরাইল গ্রাম, সেখানে গেছি। আবার লাঙ্গলবাদ থেকে আপনার ট্রলারে আসছি, কি কালচার দেখছি, কত সুন্দর সেখানে ইতিহাস ঐতিহ্য তার মধ্যে ছিল। এখন সেটা আর নাই। ডিজিটালের কারণেও কিন্তু এটা হয়েছে অনেকটা, এখন ইঞ্জিন চালিত মেশিন। যাই হোক, আপনারা আমাদের যে ফারাক্কা বাঁধটা আছে, তারপরে আপনার ওইটার সুষ্ঠু ব্যবহার করতে হবে। আর আমাদের এই নদীটার পরিবেশের কারণে হয়, জনসংখ্যার কারণে হচ্ছে, পরিবেশের কারণে নদী তো আমরা নষ্ট করতেছি, আমরা সেখানে পরিবেশ নষ্ট করে ফেলতেছি। আমরা নদী ভরাট করে ফেলতেছি, আমরা নদী থেকে অবৈধভাবে আমরা বালু উত্তোলন করতেছি। বালু উত্তোলনটা ড্রেজারের মাধ্যমে বিশেষ প্রক্রিয়া আছে, প্রক্রিয়ার মাধ্যমে দিয়ে আবার এটা দিয়ে নদী খনন করে একেবারে আমাদের সমুদ্র পর্যন্ত, মোহনা যে আছে সেই পর্যন্ত করলে পারে আমাদের এটা আমি মনে করি যে আমাদের ফারাক্কা বাঁধের সুষ্ঠু ব্যবহারটা প্রয়োজন, এবং আমরা নদীর যে
সেই শাসনটা আমাদের সুষ্ঠু করতে পারলে পারে আমাদের নদীটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। মোবাইল ফোন একটি আমি মনে করবো যে একটি মোবাইল ফোন যেমন সুফল বয়ে আনছে আবার এবং কুফল বয়ে আনছে। তবে আমার মনে হয় যে আমার ব্যক্তিগত এটা ধারণা আর কি, আমার মনে হয় যে মোবাইলটা আমরা আপনার বিশেষ কাজে আমরা ব্যবহার করতে পারি। যেমন শিক্ষার্থীদের হাতে ওইভাবে যখন আমাদের করোনা প্রবলেম ছিল তখন তো মোবাইল আমরা দেওয়া লাগবে, কারণ আপনারা জানেন যে করোনা মহামারী, করোনা আমাদের জীবনটাই আগে, তারপরে তো লেখাপড়া। কিন্তু আমরা তো লেখাপড়া বন্ধ করে তো আমরা মানে জাতিকে ধ্বংস করতে পারি না। এই জন্য সরকার কিন্তু তখন অনলাইনে আমরা ক্লাস নিচ্ছি কিন্তু, এবং আমাদের তো অনলাইনে প্রচুর ক্লাস আপনার আমাদের যশোর বোর্ডের ওয়েবসাইটে কিন্তু প্রচুর ক্লাস আছে। এছাড়াও ইউটিউবে আপনার আমার স্কুলের ইউটিউব চ্যানেল আছে sgs.tv, সেখানে সার্চ দিলে অনেক ভিডিও ক্লাস আমাদের শিক্ষকদের পাওয়া যায়। যাক, মোবাইল যে বিষয়টা আমার কাছে মনে হয় এখন বর্তমানে মোবাইল আমরা আমার সন্তানের কাছে আমার দেওয়ার কোনো দরকার নেই। যদি ওর প্রয়োজন হয় যে এই পড়াটা আমি বুঝতে পারতেছি না, আমি টিচারেরও পাচ্ছি না, সেক্ষেত্রে আমি গুগলে বা ইউটিউবে সার্চ দিয়ে আমি ওখানে বসে থাকবো, আমার সন্তানের পাশে বসে থাকবো, বলো তুমি বাবা মোবাইলটা দেখে তুমি পড়াটা বের করে এবার তুমি নোট করো, ঠিক আছে? আর কারণ আর মোবাইলটা যদি আমি ওর কাছে দিয়ে দিই, ও নেট ব্যবহার করে ও এদিক সেদিক আর আজে বাজে কিছু দেখতে পারে। এছাড়াও আমার মনে হয় কি যে যে সাইট গুলো আছে খারাপ সাইটটা আর কি, সেই সাইট গুলো সরকারি ভাবেই বন্ধ করে দেওয়া যায় কিনা। যে সাইট ইতিমধ্যেই আমরা জানতে পারছি অনেক সাইটে কিন্তু বন্ধ করছে। এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আছে ওনারা যদি ভাবে, বা আমাদের সচিব মহোদয়রা যারা আছে শিক্ষা মন্ত্রণালয় আছে, এরা যদি মনে করে যে শিক্ষার্থীদের শুধু সাইট তো শুধু শিক্ষার্থীরা দেখে না, পাবলিকও তো দেখে, আমার মনে হয় যে এই সাইট গুলো ক্লোজ করে দিলে পারে, তাহলে ওই সাইটটা সামনে পা আসবে না। এক এর নির্ধারিত কিছু আইনটাও বের করা দরকার। আর আমার সন্তানের নীতি নৈতিকতা আমারই দেখার দায়িত্ব, আর একজন তো দেখে দেখে দেবে না। এখন আমরা মনে করেন আপনার সন্তানের লেখাপড়া কাছে 10টা থেকে 4টে পর্যন্ত নির্ধারিত সময়, তারপরে তো আপনার সন্তান আপনার কাছেই যাচ্ছে। এখন আপনি যদি ওকে যদি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ওয়াইফাই সেট আপ করে যদি ওর সব সুবিধাও থাকে, ও তো আপনার দুষ্টু থাকতে পারে, ও তো আপনার ওই সাইট গুলো চোখের সাথে ভাইসা যাবে। এই জন্য আপনার উচিত বা আমার উচিত, আমি আমার সন্তানের কাছে সহজে অ্যান্ড্রয়েড ফোন আমি দেবো না। দেবো দেওয়ার পাশে আমি হয়তো ওর আম্মু বসে থাকলো বা আমি থাকলাম, দেখা শেষ বা নোট ডাউন করা শেষ, বোঝা শেষ, আমি তখন ক্লোজ করে নেবো। আমি মনে করি এই একটা জিনিস, আরেকটা জিনিস করলে ভালো হয়, এসএসসি লেভেল পর্যন্ত মোবাইলটা আপনার না দেওয়াই ভালো, এসএসসি লেভেল পর্যন্ত। কারণ ও তো ওই সময় ওরকম জ্ঞান, আপনি দেখেন যে যে ইউনিভার্সিটিতে পড়ে যে সন্তান, সে কিন্তু মেসে বা হোস্টেলে তার পড়ার কথা কিন্তু বলা লাগে না। ও কিন্তু চিন্তা করে যে আমি পড়ালেখা করে আমি বিসিএস ক্যাডার হবো, ফার্স্ট টার্গেট। আমি পড়ালেখা করে আমি স্কলারশিপ নিয়ে আমি চীন, জাপান, সিঙ্গাপুর, দুবাই, আমি বাইরের রাষ্ট্রে ইউরোপে যাব। কারণ ওর কিন্তু বাবা মা আর পড়ার কথা কিন্তু বলে না, বাবা মা শুধু বলে বাবা তোমার শরীর ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া ঠিক মতো করো। আর আমরা যাদেরকে লেখাপড়া করাই মাধ্যমিক পর্যন্ত, এই মাধ্যমিক আলাদা তো আপনার ওরা তো ওইভাবে আমাদের কথা, ওরা মোবাইলের প্রতি যে আসক্ত, আপনার শিশুরা আপনার আজকাল প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা আপনার মোবাইলে ইনস্টল করতে পারে, ওরা ইনস্টল করে বিভিন্ন গেম টেম গুলো ওরা বের করে ইন্টারেস্টেড হয়, ওখানে বিভিন্ন রকমের সাপ খেলা, এ খেলা ও খেলা এগুলো দেয়। তা আমার মনে হয় কি মাধ্যমিক পর্যন্ত মোবাইলের অ্যান্ড্রয়েড ফোন আমার মনে হয় না যে প্রয়োজন আছে এখন আর বর্তমানে। এটা থেকে মুক্তি পাওয়ার উপায়, মা বাবাকে সচেতন হতে হবে এক নাম্বার, নিজ নিজ ধর্মের প্রতি, যে যে ধর্ম আছে সেই ধর্মের বইগুলো পড়তে হবে। আজকে কোরআন শরীফ আপনি দেখেন যে একটা ভালো একটা কাপড় দিয়ে জড়ায় তাকে রাখছে, সে স্টার জলসা দেখছে, সে বাজারে যাওয়ার সময় কাটাচ্ছে, কিন্তু সে কোরআন শরীফ পড়তেছে না। সে কোরআন শরীফ পড়লেও শুধু আরবি পড়ে যাচ্ছে, এর বাংলাটা সে জানে না। আমার মনে হয় যে যার যার ধর্মের প্রতি সে যদি সেই ধর্মটা যদি গ্রন্থটাতে ভালো করে পড়ে, তাহলে আমার মনে হয় না যে খারাপ কোনো কিছু দেখবে। এক দুই হচ্ছে সে তার সন্তানের চিন্তা তো তার মাথার মধ্যে আনবে, আনার পরে সে নিজেও আর ওই মোবাইলের পিছনে আর আসক্ত হবে না বা মোবাইল ওই রকম সময় নষ্ট করবে না। আর তারপরে অভিভাবকের মোবাইল দেখার তা তো ম্যাচুরেট, আসলে অভিভাবকের চিন্তা করতে হবে, স্বপ্ন দেখতে হবে যে আমার সন্তানকে আমি প্রথম শ্রেণীর গেজেটের অফিসার বানাবো। আমার সন্তানকে আমি স্বপ্নটা শুধু দেখলে হবে না, স্বপ্ন বাস্তবায়নের জন্য ওই সন্তানের পিছনে কাজ করতে হবে। কারণ সন্তানটা তো আপনি 1 বিঘা জমি কিনলেন, জমিতে ফসল আবাদ করলেন না, ফসল তো পাবেন না। আপনার সন্তানটাও আপনি মানুষ করলেন না, ওর থেকে তো আপনি ক্লাস 1 অফিসার আপনি আশাবাদী করতে পারেন। এই জন্য আমার মনে হয় যে অভিভাবকের সচেতনতা বেশি, সমাজের যারা মানুষ তাদের সচেতনতা বেশি, মসজিদের যারা ইমাম, যারা দেখবেন খুতবা পড়ে, খুতবা পড়ার সময় সমসাময়িক বিষয় নিয়ে খুতবা পড়তে হবে।
আপনার ওই আরবিতে বলে গেল বাংলায়, বাংলায় সমসাময়িক বিষয়টা, যে আমার সমাজে যেগুলো কুফল সেই বিষয়গুলো নিয়ে ওনারা যদি বাংলায় খুতবা করে দেয়, বা আমাদের যারা মুসল্লিরা আছে তারা ওই কিশোর গ্যাংকে, আপনার কি প্রশ্ন কথা আমি বুঝতে পারছি, কিশোর গ্যাংকে ডাকে নিয়ে আস্তে 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 ওদেরকে ডেভেলপ করতে হবে। আমার দেখা আমি তখন পাংশাতে আমার বাসা ছিল, পাংশার বাসা ছিল আমার পার্নায়নপুরে। ওখানে একজন ক্রাইম করে, তাকে সমাজের লোকেও পছন্দ করতো না, খুব ঘৃণিত চোখে দেখতো, লিডার। তাকে আছে মসজিদ কমিটির সভাপতি বানাইলো। হুজুর বলল যে যে হজ করে আসছে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যার মধ্যে লেবাস আছে, যে হাদিস কালাম মেনে চলে, যার ধর্মীয় অনুশাসন আছে, বাড়িতে ওইভাবে মহিলাদের পর্দায় রাখে, উনি পাস। কিন্তু যে ক্রাইম করে ওনাকে মসজিদ কমিটির সভাপতি বানাইলো। সভাপতি বানায় বললো যে বাবা, তোমার কাছে মসজিদের চাবি দিয়ে দিলাম, এই মসজিদটা রক্ষা করার দায়িত্ব তোমার। সে দেখা গেল ওই মসজিদের উন্নয়ন করার জন্য আজকে এমপির কাছে, কালকে পৌরসভার মেয়রের কাছে, পরশুদিন ইউপি চেয়ারম্যানের কাছে, এখানে ওখানে দৌড়াদৌড়ি শুরু করলো। আমার দেখা এটা বলতেছে গল্প, শুরু করলো মসজিদে কিভাবে ডেভেলপ করা যায়। এক সময় সে সকালবেলা শিক্ষার্থীদের ওই যে সকালে যে পড়ায় কোরআন শরীফ, হুজুরে বললো হুজুর সকালবেলা শিক্ষার্থীদের আপনি পড়াবেন, আপনার টাকা লাগে আমি দেবো। তারপরে সে আপনার আস্তে আস্তে নিজেও শার্ট প্যান্ট ফেলে দিয়ে পাঞ্জাবি পরা ধরলো। তারপর সে তাবলিগ জামাতে গেল নিজের শিক্ষা গ্রহণ করার জন্য, প্র্যাকটিস করার জন্য। এখন সে, আমি শুনছি সে হজ করে এসে এখন মাওলানা হয়ে গেছে। আর কিন্তু আমরা করি কি, সমাজের কমিটির লোক কাদের দিই আমরা? এগুলো তো চেঞ্জিং নিয়ে আসা লাগবে, এগুলো আমাদের দায়বদ্ধতা সমাজ। আজকে আমার সন্তান কিশোর গ্যাং হচ্ছে, এটা দেখার দায়িত্ব আমার। আমি শিক্ষক, আপনার শিক্ষক যদি শিক্ষার্থীরা আজকাল যে পরিবেশ, আপনারা সবাই জানেন, শিক্ষক নীতি নৈতিকতা, লেখাপড়া। তবে আমার ধারণা যে 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 কারিকুলামটা আসলো, অচিরেই অচিরেই আপনার এই আমাদের সমাজটা চেঞ্জিং চলে আসবে, আমাদের সমাজ চেঞ্জিং আসবে, রাষ্ট্র চেঞ্জিং আসবে ইনশাল্লাহ, ডেভেলপ হবে। দেখবেন আমাদের এখান থেকে অনেক মেধাবীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে বাইরে স্কলারশিপ নিয়ে বাইরে চলে যাচ্ছে, এখান থেকে আসে আবার গবেষণা করতেছে। আজকে গবেষণার সাইডটা আপনি খেয়াল করে দেখেন, অনেক গবেষণা চলতেছে। সেই হিসাবে আমি মনে করবো যে সমাজের লোকেরও দায়বদ্ধতা আছে, শুধু শিক্ষক না। আপনারা একটা হলে শিক্ষকের দোষ, শিক্ষকের দোষ না, সমাজে তো আপনার, আপনিও তো একজন সাংবাদিক, আপনার সন্তানেও তো এক শিক্ষকের কাছে পড়াচ্ছেন, কিন্তু আপনাকে যদি বলা হয় যে আপনার সন্তানকে তো ভালো করে, এখন আপনি যদি সেটা উল্টায় বলেন শিক্ষকের, তা তো হবে না। আপনার সেভাবে সিস্টেমে নিয়ে আসতে হবে। তবে আমার ধারণা যে এই যে ইতিমধ্যেই কিন্তু সরকার কিন্তু আপনার উদ্যোগ গ্রহণ করছে, যে ম্যানেজিং কমিটিও কিন্তু আপনার ডেভেলপে নিয়ে আসতেছে। ইতিমধ্যে প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসছে, কিন্তু কলেজেও চিঠি হয়েছে, মাধ্যমিক সেক্টরেও নিয়ে আসবে। আস্তে আস্তে সবকিছু সেক্টরই হবে। আমাদের বাংলাদেশ একসময় ছিল কি, এখন তো অনেক ডেভেলপ। আপনি চিন্তা করতে পারবেন যে এত সুন্দর হচ্ছে আপনার বিদ্যুৎ সার্ভিস দিয়েছে, একসময় তো বিদ্যুৎ থাকতো না। একসময় সারের জন্য মানুষ আপনার কুমারখালী যায়, ওই কুমারখালী যার গ্রাম, প্রত্যন্ত গ্রামে সারের জন্য যায়, আপনার মায়ের খেয়া চলে আসে 2 কেজি সার পাঠায়। এখন সার যায় দেখেন আমার গুদামে সার প্রস্তুত নেওয়ার লোক নাই। আমার বিদ্যালয়ে বর্তমানে যে সমস্যাটা আছে আর কি, বর্তমানে বলতে বিগত 5 বছরেই আমি সমস্যা যেটা দেখতে পাচ্ছি, এখানে এসএসসি পরীক্ষার মূলত ভেন্যু কেন্দ্র হিসাবে এখানে পরিচালনা করা হয় যশোর বোর্ডের অধীনে। এই অঞ্চলের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, ধোকরাকোল, সেনগ্রাম, তারপর জয়ন্তী হাজরা, ফুলবাড়ি, আমলাবাড়ি, এই সমস্ত উচ্চ বিদ্যালয়, এই সমস্ত শিক্ষার্থীরা কিন্তু এখানে লেখাপড়া, এখানে পরীক্ষা দিতে আসে। কিন্তু এখানে আমার প্রায় 600 শতাধিক শিক্ষার্থী। আমি বর্তমানে যে মাননীয় সংসদ সদস্য আছেন, ওনাকে, স্যারকে আমি একদিনকে বলছি, আমার এখানে আসছিল একদিনকে স্কুলে, আমি বলছি আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে সমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে একটি 4 তলা ভবন প্রয়োজন, এবং স্কিল ডেভেলপ করার জন্য এবং লেখাপড়ার মান আরো সহজীকরণ করার জন্য নতুন কারিকুলাম অনুযায়ী অত্র বিদ্যালয়ে খুব প্রয়োজন একটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব, যে ল্যাবটি সমসপুর বালিকা বিদ্যালয়ে নেই। আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে বিনীতভাবে অনুরোধ করে বলতে চাই যে আমার বিদ্যালয়ের যেন, এই বিদ্যালয়ে সমসপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জন্য এই 5 বছরের মধ্যেই, আমরা আশাবাদী, এখানে দ্রুত শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং একটি 4 তলা স্মার্ট ভবন এইখানে উনি দেবেন। ওনার কাছে আমার সবিনয় অনুরোধ এবং চাওয়া থাকলো আপনাদের মাধ্যমে এই বিদ্যালয়ে যেন একটি 4 তলা ভবন আসে এবং একটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব আসে। আসলে আমি বুঝি না কেন আসে না। এই আপনারা খোকসাতে দেখেন যে অনেক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব আছে, সেখানে শিক্ষার্থীর সংখ্যা আমার মনে হয় 150-র উপরে নাই।
সেখানে উঁচু 4 তলা ভবন, সেখানে তরতর করে দাঁড়া আছে। সেখানে স্টাফ দেখেন যে অনেক বেশি। আপনি দেখেন এমপিও সিট দেখেন, সেখানে সরকার বেতন মাসে কত টাকা সেখানে ইনভেস্ট করতেছে, সেখানকার রেজাল্টটা দেখেন। আপনার শিক্ষার্থীর সংখ্যা দেখেন, অথচ সমসপুর বালিকা বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 600 এখানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব নেই। আজকে 10টা বাজারে এখানে সাবেক সংসদ সদস্য বেগম সুলতানা তরুণ, উনি এখানে যে অনুদান দিয়েছিলেন একটি সিঁড়ি সহ কিছু কাজ দিয়েছিলেন। তারপর পরবর্তীতে কোনো এমপি, সাবেক যিনি এমপি ছিলেন, উনিও সমসপুর বালিকা বিদ্যালয়ে একটি টাকাও আপনার এখানে কোনো অনুদান দেয় নাই। ল্যাব তো দূরের কথা, কোনো কিছুই দেয় নাই। আমরা বর্তমান যিনি এমপি আছে আমি জানি উনি অত্যন্ত স্মার্ট, অত্যন্ত শিক্ষানুরাগী ব্যক্তি। উনি বীর মুক্তিযোদ্ধা, উনি অত্যন্ত ডাইনামিক ব্যক্তি। ওনার যেহেতু উনি পুরাতনের আগেও এমপি ছিলেন, ওনার অনেক হাত উঁচুতে আছে, ওনার অনেক অফিস আদালত চেনা জানা আছে। আমি আশাবাদী যে উনি আব্দুর রউফ সাহেব মাননীয় সংসদ সদস্য, উনি একজন শিক্ষানুরাগী মানুষ। ওনার কাছে কোন স্কুল কে চালালো, কোন স্কুলের সভাপতি কে, কোন স্কুলের কে কি হেডমাস্টার, এগুলো আমার বিশ্বাস উনি দেখবে না। উনি এই এই খোকসার লেখাপড়া, এই কুমারখালীর লেখাপড়ার অত্র এলাকার লেখাপড়ার মানের জন্য উনি নিরপেক্ষভাবে, আমার একটা বিশ্বাস, উনি বিবেচনা করবেন, বিশেষ বিবেচনা করবেন। এবং আমি আশাবাদী সমসপুর বালিকা একটি শেখ রাসেল ল্যাবও পাবে এবং 4 তলা ভবন পাবে। ধন্যবাদ। আমি মাননীয় সংসদ সদস্য দীর্ঘায়ু কামনা করি।